সরকারের ছায়ায় আরেক সরকার। ছায়া মন্ত্রিসভা মূলত কি? বাংলাদেশের রাজনীতি কি এক নতুন মোড় নিতে যাচ্ছে? বাংলাদেশের রাজনীতি আবারও এক নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় 2 দশক পর দলটি সরকার গঠনের পথে। তাই নতুন মন্ত্রিসভা কেমন হবে, কারা নেতৃত্বে আসবেন, নীতিগত অগ্রাধিকার কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক অঙ্গন এখন তুমুল আলোচনায়। আর ঠিক এই সময় একটি নতুন শব্দ ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে, আর সেটা হলো ছায়া মন্ত্রিসভা। পরাজিত প্রার্থী ও জামায়াত নেতা শিশির মনির ফেসবুকে ছায়া মন্ত্রী পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। একইভাবে জাতীয় নাগরিক পার্টির নেতারাও ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলছেন। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। এটি কি কেবল পরাজিত রাজনৈতিক শক্তির তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে নতুন এক সংস্কৃতির সূচনা হতে যাচ্ছে? নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিরোধী রাজনীতির ভেতরে যে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে ছায়া মন্ত্রিসভা ধারণাটি কেবল একটি সাংগঠনিক কৌশল নয়, বরং ক্ষমতার বাইরে থেকেও নীতি, জবাবদিহি ও বিকল্প রাষ্ট্রচিন্তার জায়গা তৈরি করার একটি সম্ভাব্য কাঠামো হিসেবে সামনে আসছে। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দল ঐতিহাসিকভাবে বেশি সক্রিয় থেকেছে রাজপথে, সংসদের ভেতরে নয়। ফলে প্রশ্নটা এখন শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও। ছায়া মন্ত্রিসভা কি সেই শূন্যস্থান পূরণ করতে পারে, যেখানে বিরোধী দল সরকারকে সমালোচনা করার পাশাপাশি বিকল্প নীতি প্রস্তাব, গবেষণা ভিত্তিক বিশ্লেষণ এবং প্রশাসনিক প্রস্তুতির একটি ধারাবাহিক কাঠামো তৈরি করবে? নাকি এটি শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমে আলোচিত একটি রাজনৈতিক স্লোগান হয়েই সীমাবদ্ধ থাকবে? এর প্রেক্ষাপটেই আজকে আলোচনা করার চেষ্টা করব ছায়া মন্ত্রিসভা আসলে কি, কিভাবে কাজ করে, বিশ্বের কোথায় কোথায় এটি কার্যকর রয়েছে, আর বাংলাদেশের বাস্তবতায় এটি কতটা সম্ভাবনাময়। শুরুতেই জেনে নিই ছায়া মন্ত্রিসভা মূলত কি। মূলত ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের গঠিত একটি বিকল্প মন্ত্রিসভা কাঠামো। এটি সরকারের সমান্তরালে কাজ করে, তবে কোনো সাংবিধানিক ক্ষমতা ছাড়াই। এই ধারণার জন্ম মূলত ব্রিটিশ সংসদীয় ঐতিহ্যে, যাকে বলা হয় ওয়েস্টমিনিস্টার মডেল। এই ধারায় বিরোধী দলকে বলা হয় লয়াল অপোজিশন, অর্থাৎ তারা সরকারের বিরোধিতা করে কিন্তু রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। ছায়া মন্ত্রিসভায় সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল থেকে একজন করে ছায়ামন্ত্রী নির্ধারণ করা হয়। যেমন অর্থ মন্ত্রণালয়ের জন্য একজন ছায়ামন্ত্রী, আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আরেকজন ছায়া পররাষ্ট্রমন্ত্রী। তাদের মূল কাজ হলো সরকারের নীতি বিশ্লেষণ, বাজেট খতিয়ে দেখা, সমালোচনা করা, বিকল্প প্রস্তাব দেয়া, জনগণের সামনে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা। এটি শুধু সমালোচনার কাঠামো নয়, বরং একটি প্রস্তুতি প্রক্রিয়া, যাতে ক্ষমতা এলে তারা প্রশাসনিকভাবে প্রস্তুত থাকে কিনা তাও দেখা হয়। এখন আসি কোন কোন দেশে রয়েছে ছায়া মন্ত্রিসভা। যুক্তরাজ্য। ছায়া মন্ত্রিসভার সবচেয়ে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেখা যায় যুক্তরাজ্যে, যেখানে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। সংসদে তাদের বিশেষ মর্যাদা ও সুযোগও রয়েছে। সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিপরীতে ছায়ামন্ত্রীরা বক্তব্য দেন, বিকল্প নীতি উপস্থাপন করেন এবং গণমাধ্যমে সক্রিয় থাকেন। এরপর আসে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতেও ছায়া মন্ত্রিসভা সুসংগঠিতভাবে কাজ করে। সংসদীয় বিতর্ক, কমিটি কার্যক্রম ও নীতি বিশ্লেষণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও কানাডা, নিউজিল্যান্ড ও আমাদের প্রতিবেশী দেশ ভারতেও ছায়া মন্ত্রিসভা আছে। তবে ভারতে আনুষ্ঠানিক ছায়া মন্ত্রিসভা নেই। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল খাত ভিত্তিক মুখপাত্র রাখে, যা আংশিকভাবে ছায়া মন্ত্রিসভার মতো ভূমিকা পালন করে। এখন কথা হচ্ছে ছায়া মন্ত্রিসভার কাজ কি। ছায়া মন্ত্রিসভার কার্যক্রম মূলত 3টি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত নজরদারি, যেখানে সরকারের প্রতিটি নীতি, চুক্তি ও বাজেট বিশ্লেষণ করা হয়, ভুল বা দুর্বলতাগুলো তুলে ধরা হয়। এরপর আসে বিকল্প প্রস্তাব, যেখানে শুধু সমালোচনা নয়, সমাধানও দেয়া হয়, যেমন বিকল্প বাজেট, বিকল্প শিক্ষানীতি ইত্যাদি। সবশেষে আসে রাজনৈতিক প্রস্তুতি, অর্থাৎ ক্ষমতায় যাওয়ার আগেই প্রশাসনিক দক্ষতা তৈরি করা। এটি সংসদীয় গণতন্ত্রকে প্রাণবন্ত রাখে, কারণ শক্তিশালী বিরোধী দল মানেই শক্তিশালী গণতন্ত্র। কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি? বাংলাদেশের সংবিধানে ছায়া মন্ত্রিসভা নিয়ে কোনো বিধান নেই, ফলে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্যোগ নির্ভর। অতীতে বড় দলগুলো বিরোধী দলে থাকাকালে কিছু খাত ভিত্তিক দায়িত্ব ভাগ করলেও তা কখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আর যদি সম্ভাবনার কথা বলি, তাহলে বাংলাদেশের ছায়া মন্ত্রিসভার ভবিষ্যৎ কেমন হতে পারে, এই প্রশ্নের উত্তর সহজ নয়, তবে একেবারে অন্ধকারও নয়। দেশের সংসদীয় কাঠামো ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার ধারার অনুসরণে গড়ে উঠলেও বাস্তব রাজনৈতিক সংস্কৃতি অনেক ভিন্ন। এখানে
বিরোধী দলের ভূমিকা প্রায় সংসদের ভেতরে চেয়ে সংসদের বাইরের আন্দোলনে বেশি দেখা যায়। ফলে ছায়া মন্ত্রিসভার মতো একটি কাঠামো কার্যকর করতে হলে প্রথমেই প্রয়োজন হবে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন। শুধু ঘোষণা দিলেই ছায়া মন্ত্রিসভা বাস্তব প্রভাব ফেলতে পারবে না। এটিকে টেকসই করতে হলে নিয়মিত নীতি বিশ্লেষণ, গবেষণা, তথ্যভিত্তিক সমালোচনা এবং ধারাবাহিক জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। তাছাড়া ছায়া মন্ত্রিসভার মূল শক্তি হলো জবাবদিহিতা তৈরি করা। যদি বিরোধী দল প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নির্দিষ্ট ছায়ামন্ত্রী নির্ধারণ করে এবং তারা নিয়মিতভাবে বাজেট, আইন, নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত বিশ্লেষণ করে জনগণের সামনে বিকল্প প্রস্তাব তুলে ধরে, তাহলে সরকারের ওপর একটি নৈতিক ও রাজনৈতিক চাপ তৈরি হবে। এতে নীতি নির্ভর বিতর্ক বাড়তে পারে, সংসদীয় আলোচনা সমৃদ্ধ হতে পারে এবং গণতন্ত্রের গুণগত মান উন্নত হতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন শুধু স্লোগান নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও জবাবদিহিতা দেখতে চায়। সেই জায়গা থেকে ছায়া মন্ত্রিসভা একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। তবে বাস্তব চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দীর্ঘদিন ধরে তীব্র মেরুকরণ ও পারস্পরিক অবিশ্বাসে চিহ্নিত। সংসদ বর্জনের সংস্কৃতি, সীমিত নীতিগত বিতর্ক এবং দলীয় আনুগত্য ভিত্তিক রাজনীতি ছায়া মন্ত্রিসভার বিকাশে বাধা হতে পারে। এছাড়াও গবেষণা নির্ভর নীতি প্রস্তাব তৈরির জন্য প্রয়োজন দক্ষ টিম, তথ্য ভান্ডার ও অর্থনৈতিক সক্ষমতা, যা সব দলের নেই। সাংবিধানিক স্বীকৃতি না থাকায় এটি পুরোপুরি রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল থাকবে। যদি নেতৃত্ব পরিবর্তন হয় বা রাজনৈতিক কৌশল বদলায়, তাহলে ছায়া মন্ত্রিসভা ভেঙেও যেতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে, যেখানে সংসদীয় সংস্কৃতি শক্তিশালী এবং বিরোধী দল দায়িত্বশীলভাবে ভূমিকা রাখে, সেখানে ছায়া মন্ত্রিসভা কার্যকর হয়। কিন্তু যেখানে রাজনীতি মূলত সংঘাত নির্ভর, সেখানে এটি প্রায় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের ক্ষেত্রে সম্ভবত প্রথম দিকে আংশিক বা সীমিত আকারে এর প্রয়োগ দেখা যেতে পারে। খাতভিত্তিক মুখপাত্র, বিকল্প বাজেট প্রস্তাব বা নিয়মিত নীতি বিশ্লেষণের মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে যদি জনগণের ইতিবাচক সাড়া পাওয়া যায় এবং রাজনৈতিক সংস্কৃতি কিছুটা পরিণত হয়, তাহলে এটি প্রাতিষ্ঠানিক রূপ পেতেও পারে। সবশেষে বলা যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভার ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দায়বদ্ধতা, গবেষণা ভিত্তিক প্রস্তুতি এবং সংসদীয় চর্চার উন্নতির উপর। এটি গণতন্ত্রের জন্য সম্ভাবনাময় একটি ধারণা। তবে বাস্তব সাফল্য নির্ভর করবে এটি কতটা আন্তরিকভাবে ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হয় তার উপর। যদি এটি কেবল রাজনৈতিক স্লোগান হয়ে থাকে, তাহলে সময়ের সঙ্গে হারিয়ে যাবে। আর যদি এটি নীতি নির্ভর রাজনীতির চর্চায় রূপ নেয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। এটি মূলত গণতন্ত্রের ভেতরে থেকেই সরকারকে জবাবদিহির আওতায় রাখার একটি কাঠামো। বাংলাদেশে যদি সত্যিকারের নীতি নির্ভর রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শক্তিশালী সরকার যেমন দরকার, তেমনি শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলও দরকার।